হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 6-এর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ চ্যাপ্টারটির অনুশীলনীর যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার উত্তরগুলি করে দেব। এর আগে কিন্তু আমি অলরেডি চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলির উত্তর করিয়ে দিয়েছি। তোমরা চাইলেই এই ভিডিওর ডেসক্রিপশন অথবা প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলি দেখে নিই। দেখো, তোমাদের প্রথমেই রয়েছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে রয়েছে মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্ট ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, খ্রিস্ট ষষ্ঠ সহস্রাব্দে। উত্তর কিন্তু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। তারপর 2 নম্বরে রয়েছে গৌতম বুদ্ধ জন্মেছিলেন লিচ্ছবি, হর্যঙ্ক, শাক্য বংশে। উত্তর শাক্য বংশে। তারপর 3 নম্বরে রয়েছে পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা, বজ্জীদের প্রধান, জৈন তীর্থঙ্কর। উত্তর হলো জৈন তীর্থঙ্কর। তারপর 4 নম্বরে রয়েছে আর্য সত্য বৌদ্ধ, জৈন, আজীবিক ধর্মের অংশ। উত্তর বৌদ্ধ ধর্মের অংশ। তারপর 2 নম্বরে তোমাদের রয়েছে কয় স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কয় স্তম্ভের প্রথমে রয়েছে মগধের রাজধানী, 2 নম্বরে রয়েছে মহাকাশ্যপ, 3 নম্বরে রয়েছে দ্বাদশঙ্গ এবং 4 নম্বরে রয়েছে হিনজান মহাযান। আর ক্ষয় স্তম্ভের প্রথমে রয়েছে বৌদ্ধ ধর্ম, 2 নম্বরে রয়েছে রাজগৃহ, 3 নম্বরে রয়েছে প্রথম বৌদ্ধ সঙ্গীত এবং 4 নম্বরে রয়েছে জৈন ধর্ম। দেখো, এর উত্তরটা কিন্তু আমি নিচে লিখে নিয়েছি। 1 নম্বর যে মগধের রাজধানী ছিল সেটা হবে রাজগৃহ। তারপর 2 নম্বরে যে মহাকাশ্যপ ছিল সেটা হবে প্রথম বৌদ্ধ সঙ্গীত। তারপর 3 নম্বরে যে দ্বাদশ অঙ্গ রয়েছে সেটা হবে জৈন ধর্ম এবং লাস্ট হিনজান মহাযান হবে বৌদ্ধ ধর্ম। এবার তোমাদের 3 নম্বরে রয়েছে নিজের ভাষায় ভেবে লেখো 3-4 লাইনে। প্রথম প্রশ্ন রয়েছে মগধ ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে। উত্তর, মগধ ও ব্রিজির মধ্যে যে পার্থক্যগুলি আমার চোখে পড়ে তা নিম্নরূপ। ক নাম্বার, প্রকৃতিগত বিচারে মগধ ছিল রাজতান্ত্রিক রাজ্য, অপরদিকে প্রকৃতিগত বিচারে ব্রিজি ছিল গণতান্ত্রিক রাজ্য। তারপর খ নাম্বার, মগধের রাজধানী ছিল রাজগৃহ, পরে এর রাজধানী হয় পাটলিপুত্র, অন্যদিকে ব্রিজির রাজধানী ছিল বৈশালী। তারপর গ নাম্বার, মগধের শাসন ক্ষমতা ছিল রাজা ও মন্ত্রী পরিষদের হাতে, অপরদিকে ব্রিজির শাসন ক্ষমতা ছিল কয়েকটি গোষ্ঠীর হাতে। তারপর 3-2 নম্বরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হলো, সেই কারণগুলির মধ্যে কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ ছিল বলে তোমার মনে হয়। উত্তর, যে যে কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হলো তা হলো ক নাম্বার, অবস্থানগত সুবিধা। মগধ রাজ্যটি নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, তাই মগধ রাজ্যটি বাইরের আক্রমণ থেকে সুরক্ষিত ছিল। খ নাম্বার, ঘন বন। মগধ অঞ্চল জুড়ে ঘন বন বিরাজমান ছিল। মগধের রাজারা এই বনের হাতিগুলিকে যুদ্ধের কাজে ব্যবহারের সুযোগ পেয়েছিলেন। তারপর গ নাম্বার, লোহা ও তামার খনি। মগধে অনেকগুলি লোহা ও তামার খনি ছিল, তাই সহজেই মগধের রাজারা যুদ্ধে লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পেরেছিলেন। তারপর ঘ নাম্বার, বাণিজ্য। জল ও স্থল উভয় পথ ধরেই মগধের বাণিজ্য চলত। এইসব সুবিধার কারণেই মগধ শেষ পর্যন্ত সব থেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। আমার মতে অবস্থানগত সুবিধাই ছিল মগধের সব থেকে শক্তিশালী হয়ে ওঠার গুরুত্বপূর্ণ কারণ। তারপর 3 নম্বরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সমাজের কোন কোন অংশের মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন, কেন করেছিলেন। উত্তর, সমাজের যে যে অংশের মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন তারা হলো ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র শ্রেণীর মানুষেরা যে কারণে নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন তা হলো ক নাম্বার, ক্ষত্রিয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ লোহার অস্ত্রশস্ত্রের নির্মাণ ও ব্যবহার শুরু হয়, ফলে ক্ষত্রিয়দের ক্ষমতা বেড়ে যায়। তারা ব্রাহ্মণদের সমান ক্ষমতা ভোগ করার দাবি তোলে এবং নব্য ধর্ম আন্দোলনের প্রতি সমর্থন জানায়। খ নাম্বার, বৈশ্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সময় লোহার লাঙল ব্যবহারের ফলে কৃষিজ উৎপাদন বাড়ে ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। ব্রাহ্মণ ধর্ম ব্যবসায়ী ও বৈশ্যদের কাজে বাধা সৃষ্টি করত বলে বৈশ্যরা নব্য ধর্মকে সমর্থন করে। তারপর গ নম্বরে রয়েছে শূদ্র। ব্রাহ্মণ ধর্মের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ও জাতিভেদ প্রথা সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের ক্ষুব্ধ করে তোলে। নিম্ন শ্রেণীভুক্ত শূদ্ররা তাই বৈদিক ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করে এবং নব্য ধর্ম আন্দোলনের প্রতি সমর্থন জানায়। তারপর 3-4 নম্বরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল তোমার চোখে পড়ে।
উত্তর জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মিল অমিল। দেখো ক নম্বরে প্রথমে আমি লিখেছি জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মিল, তাহলে মিলগুলি প্রথমে আমরা দেখে নেই। 1 নম্বরে রয়েছে প্রবর্তক ও প্রচারক। জৈন ধর্মের প্রধান প্রচারক বর্ধমান মহাবীর ছিলেন একজন ক্ষত্রিয়। আবার বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধও ছিলেন একজন ক্ষত্রিয়। তাহলে এটা হলো প্রথম মিল। তারপর 2 নম্বর কি রয়েছে দেখো, ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা। জৈন ও বৌদ্ধ উভয় ধর্মই ব্রাহ্মণ্য ধর্মের যজ্ঞ ও আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল। তাহলে এই দুটি হলো আমাদের মিল। এবার অমিলগুলি দেখে নাও। জৈন ধর্ম বৌদ্ধ ধর্মে অমিল। 1 নম্বরে রয়েছে প্রচারক। জৈন ধর্মের প্রচারের জন্য মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা ও প্রধান প্রচারক ছিলেন বুদ্ধদেব একা। তারপরে 2 নম্বরে রয়েছে ধর্ম প্রচারের মাধ্যম। জৈন ধর্ম প্রচারের ভাষা ছিল প্রাকৃত, অপরদিকে বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল পালি ভাষা। তারপর 4-এর হাতে কলমে করার প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জনপদ থেকে 16টি মহাজনপদ এবং তার থেকে মগধ রাজ্য কিভাবে হলো তা পিরামিডের আকারে দেখাও। দেখো এর উত্তরটা আমি এখানে লিখে নিয়েছি, তোমরা জাস্ট এইভাবে লিখবে তাহলেই হয়ে যাবে। সবার প্রথমে উপরে লিখতে হবে মগধ, তারপর নিচে এই 4টি নাম তোমরা অবশ্যই লিখবে, অবন্তী, বৎস, কৌশল, মগধ। তারপরে নিচের লাইনে লিখবে 16টি মহাজনপদ, হাইপেন দিয়ে তারপর লিখবে উৎস, পাণিনির সূত্র। তারপর সবার নিচে লিখবে 30টি জনপদ, উৎস, পাণিনির সূত্র। দেখো 4 নম্বরে কিন্তু তোমাদের আরও একটি প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখিনি বা তোমাদের দেখাইনি। এর কারণ একটাই, সেই প্রশ্নটা কিন্তু তোমাদের লাগবে না, সেটি তোমাদের করার কোনো প্রয়োজন নেই। তোমরা এই প্রশ্নটা অবশ্যই ভালো করে নিবে, 4-এর এই 1 নম্বরটা, এটি এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাই ডিয়ার স্টুডেন্টস, তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ইতিহাস বইয়ের 5ম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট আরও এরকমই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।